পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা প্রকল্পের জলের সাথে বেরোচ্ছে পোকা। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবাঙ্গি এলাকায়। পুরসভার পানীয় জলের পাইপ থেকে পোকা বেরোনোর ঘটনা জানাজানি হতেই আতঙ্ক দেখা দিয়েছে। যদিও বিষয়টি জানা নেই বলে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুরসভার। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরী ও কার্তিক দত্ত দুজনের বাড়িতে পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের পাইপ থেকে পোকা বের হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরীর। জলে পোকা দেখতে পেয়ে এদিন বাড়িতে সকালবেলা জল দেওয়া হয়। তিনি সেই জল একটি পাত্রে ধরে রেখেছিলেন। সেই জলেও ছোট ছোট পোকা দেখা যায়। এরপরই প্রতিবেশীদের পুরসভার পানীয় জল পান করতে সাবধান করেন তিনি। এদিকে বালুরঘাট পুরসভার 22টি ওয়ার্ডে পুরসভার বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। এলাকার বাসিন্দারা পানীয় জল হিসেবে পুরসভার এই জলকেই ব্যবহার করেন। শিশু থেকে বৃদ্ধ সকলেই পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন এই জল। জলে পোকা আসায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ওই অর্ডারেই বাসিন্দা কার্তিক দত্ত তিনি আজ সকালে যখন জল ধরে রাখতে শুরু করেন তখন জলের পাত্রের মধ্যে পোকা দেখতে পান। অবশ্য পুরসভার কর্মীরা গিয়ে মূল পাইপলাইন থেকে বাড়ির কানেকশন খুলে দিয়ে এসেছে। পুরসভার এমসিআইসি অনুজ সরকার বলেছেন তার কাছে কোনো লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগ কেউ করেনি। বিষয়টি তার জানা নেই। কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাওয়া গেছে এবং তাদের অভিযোগ হচ্ছে যে আজকে সকালবেলা পাওয়া গেছে, দুপুরবেলাতেও পাওয়া গেছে। পৌরসভা বিষয়টা কিভাবে দেখছে? প্রথমত এই বিষয়ে আমার কাছে কোনো রকম কমপ্লেন আসেনি। আপনাদের মারফত আমি জানলাম। আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব, পাঠাবো লোককে, যদি কোনো সমস্যা হয়ে যায় তার ব্যবস্থা করব। পানীয় জল যে প্রকল্প চলছে সেই প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্প, তাতে যদি এরকম পোকা পাওয়া যায় মানে কোথায় সমস্যা থাকতে পারে বলে আপনি মনে করেন? আশা করি এরকম কোনো সমস্যা হওয়ারই কথা নয়। এখন দেখতে হবে পোকাটা কোথা থেকে বেরিয়েছে। আজকে কি দেখলেন জলের মধ্যে কি অসুবিধা হচ্ছে? সকালবেলা যখন 7:30 জলটা দেয়, আমি ওই একটা গামলার মধ্যে জল ভরে রাখি, তখনই দেখছি অনেকগুলো এরকম চোখের মতন পোকা ঘুরছে। তো দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সাথে সাথে কাউন্সিলরকে জানিয়েছি আর আশেপাশে সবাইকেও বলেছি যেন জলটার পানীয় জল হিসাবে যেন আর ইউজ না করে। তারপরে আবার 1:30টার সময় যখন জল এসছে তখনও আবার একটা বেরিয়েছে। আর ওনারা এসেছিলেন, মিউনিসিপ্যালিটির লোক এসেছিলেন, ওনারা দেখে গেছেন, বললেন যে ব্যবস্থা করবেন। কি করে পোকা ঢুকলো, মানে পোকাটা আসছে কিভাবে, কি মনে হচ্ছে? সেটা তো বলতে পারবো না, সেটা তো বলতে পারবো না এখন কোথা থেকে কি হচ্ছে। আশেপাশে তো কারণ নাকি বেরোচ্ছে না, তো আমার পাইপটাতে তো এরকম হচ্ছে। এখন পাইপ কোথাও লিক হয়ে আছে নাকি এখন ওদের মেন ইয়ে থেকে বেরোচ্ছে সেটা তো বুঝতে পারছি না। কতটা আতঙ্কের হ্যাঁ, এটা তো মানে যেহেতু ওনারা পানীয় জল হিসাবে এটা দিচ্ছেন, তো সেই হিসাবে যদি না দেখে কেউ এটা খায় বা বাচ্চা কাচ্চারা যদি না ইয়ে করে তাহলে তো ওটা মুশকিল। কত নম্বর ওয়ার্ড এটা, কোন এলাকা? এটা ৯ নম্বর ওয়ার্ড, নামাবাঙ্গি। আপনার নাম? আমার নাম স্বাগতা ভাদুরী। সংগ্রহ করছেন, কি দেখলেন, কি ছিল সেখানে? প্রথমত জল ভালোই ছিল, তারপরে দেখি বালতিতে জল নিয়েছি, বলছি একটা যোগ, ছোট্ট একটা যোগ। হ্যাঁ, তো আমি বুঝতে পারিনি, আমি ভাবছি পোকা টোকা হবে। বালতি খালি করে দেখি যোগ লাফাচ্ছে আর কি। তারপরে ওটাকে বাইরে বের করে গায়ে একটু লবণ দিলাম, মরে গেল। এই পানীয় জলের লাইন দিয়ে এরকম পোকা আপনার আরো একজন বাড়িতে বেরিয়েছে, কতটা আতঙ্কের? হ্যাঁ, ঘটনা তো আতঙ্কের। আমাদের এই জলটা ব্যবহার করছি, খাচ্ছি, কিন্তু এটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে। তা আপনি কি পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভা কোনো ব্যবস্থা নিয়েছে? না, পৌরসভাকে জানাইনি। ওরা কি জানাইছে? ওরা জানিয়েছিল? হ্যাঁ, আমরা জানাইনি। আপনাদের বাড়িতে কেউ আসেনি কেউ এখনো? না না, কেউ আসেনি। কি নাম আপনার? আমার নাম কার্তিক দত্ত। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি আভ্যন্তরীণ সেমিনার। এই সেমিনারটি মূলত গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় বলেন, ইতিহাস আজও লেখা হচ্ছে এবং ভবিষ্যতেও লেখা হবে। ইতিহাসের অনেক উপাদান কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে, কারণ সমাজ হলো গতিশীল। এই গতিশীল সমাজের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাসকে লিপিবদ্ধ করতে গেলে সেই তথ্যগুলি সংগ্রহ করা দরকার। সংগৃহীত তথ্যের মধ্যে দিয়ে গবেষণা করা দরকার, তা লিপিবদ্ধ করা দরকার। একটা সেমিনারের আয়োজন করেছে এবং সেখানে সমস্ত পিএইচডি স্কলাররা অংশগ্রহণ করছে। আপনি সেখানে বক্তব্য দিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা যে ইতিহাস, যেটা আমরা বারবার ফিরে আসে বলি, কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিহাসের ব্যাপারটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আজকে ইতিহাস বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলারদেরকে নিয়ে একদিনের একটা সেমিনারের আয়োজন করেছে, একটা ইন্টারনাল সেমিনার। এবং ইতিহাস আজও লেখা হচ্ছে, ভবিষ্যতেও লেখা হবে। এবং ইতিহাসের অনেক উপাদান কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে। কারণ সমাজটা হচ্ছে গতিশীল। এই গতিশীল সমাজে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাসকে লিপিবদ্ধ করতে গেলে সেই তথ্যগুলো সংগ্রহ করা দরকার, সেই সংগৃহীত তথ্যের মধ্য দিয়ে গবেষণা করা দরকার, লিপিবদ্ধ করা দরকার। সুতরাং সমাজ সময় যেহেতু পরিবর্তনশীল, আমাদের উত্তর দিনাজপুরে একসময় বৌদ্ধ সংস্কৃতি ছিল, পরবর্তীকালে হিন্দু বৌদ্ধ সংস্কৃতির পরম্পরা এসছে, আরও পরবর্তীকালে সুলতানি যুগে একটা ইসলামিক সংস্কৃতির ধারা ছিল, এবং আরও পরবর্তীকালে চৈতন্যদেবের মধ্য দিয়ে একটা বাংলায় রেনেসা তৈরি হয়েছিল। এই যে ক্রমবিবর্তন, সেটাও একটা ইতিহাস। সুতরাং কালের নিয়মে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, কিন্তু ইতিহাসের পদচিহ্ন নানা জায়গায় থেকে যায়। আজকে যে ইতিহাস, সে ভবিষ্যতে সেই ইতিহাসের পদচিহ্ন পুরোটা নাও থাকতে পারে, কিন্তু ইতিহাসের সেই পদচিহ্নটা থেকে যাবে, এবং তার মধ্য দিয়ে ভবিষ্যৎ জেনারেশন আরো নতুন করে ইতিহাসকে রিরাইট করবার সুযোগ পাবে। বলছিলেন যে বিন্দোল এলাকায় কালা পাহাড়ের একটা যথেষ্ট প্রতাপ ছিল। সেই সময় তিনি হিন্দুর থেকে মুসলমান ধর্মান্তরিত হয়েছিলেন এবং প্রচুর মন্দির ভেঙে দিচ্ছিলেন। সেই জায়গায় থেকে ভৈরবী মন্দির, সেই ভৈরবী মন্দিরে ভৈরবী মাকে কাঞ্চন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কথিত আছে। পরে গিয়ে সেটা যখন আবার আসে, তখন দেখা যায় যে না, সেটা ভৈরব না, মার্তণ্ড ভৈরব হিসাবে তিনি আবার ফিরে এসছেন। এই যে কালা পাহাড়ের একটা প্রভাব, কি বলবেন এই ব্যাপারে? আসলে কালা পাহাড়কে কেন্দ্র করে গোটা বঙ্গদেশে অনেক মিথ প্রচলিত আছে। সবটাই যে সত্যি তা নয়, তার মধ্যে অনেক গল্প রয়েছে, অনেক ঐতিহাসিক উপাদান রয়েছে। আমাদের ইতিহাস গবেষকের উদ্দেশ্য বা টার্গেট হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত সেই সত্যিকারের ইতিহাসটা তার মধ্য থেকে বের করে নিয়ে আসা, এবং সেখানে কোথায় কিভাবে কালা পাহাড় আক্রমণ ঘটেছিল, যদি কালা পাহাড়ের আক্রমণ ঘটে সেটা কত সনে, কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কিভাবে হয়েছিল, সেই পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ একজন একনিষ্ঠ ইতিহাস গবেষকের পক্ষেই সম্ভব। প্রায় 3 সপ্তাহ আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দেওয়া হলো। এদিন দুপুরে ওই বৃদ্ধাকে বালুরঘাট জেলা হাসপাতালের মানসিক বিভাগ থেকে নতুন শাড়ি পরিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর বৃদ্ধাকে খুঁজে পাওয়ায় খুশি বৃদ্ধার আত্মীয়রা। এদিকে বৃদ্ধাকে পরিবারের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম ফুলমণি কিস্কু, বয়স 70, বাড়ি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝি গ্রামে। প্রায় মাসখানেক আগে থেকে নিখোঁজ ওই বৃদ্ধা। কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বৃদ্ধা। মানসিকভাবে অসুস্থ থাকায় এর আগেও এমন বাড়ি থেকে বেরিয়ে গেছিল সে, পরে আবার চলেও আসতো, তবে এবার আর ফিরে আসেনি সে। তবে পরিবারের লোকজন পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করেনি। এদিকে চলতি মাসের 7 তারিখে শহরে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বৃদ্ধাকে। তবে নাম পরিচয় জানতে না পারায় বৃদ্ধাকে অজ্ঞাত পরিচয় হিসেবে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই সময় বৃদ্ধার মাথায় আঘাত ছিল, যার কারণে তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়। সেখানে প্রায় 20 দিন থাকার পর মাথার আঘাত ঠিক হয় তার। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় গতকাল ওই বৃদ্ধাকে মানসিক বিভাগে স্থানান্তরিত করা হয়। এদিকে সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন থাকার সময় গত শনিবার ওই বৃদ্ধাকে চিনতে পারেন প্রতিবেশী এক মহিলা। তিনি হাসপাতালে চিকিৎসার জন্য আসলে বৃদ্ধাকে দেখে চিনতে পারেন সেই মহিলা। এরপরই ওই প্রতিবেশী মহিলা বৃদ্ধার বাড়িতে খবর দেয়। গতকাল বৃদ্ধার বাড়ির সদস্যরা হাসপাতালে আসেন এবং তাকে শনাক্ত করেন। অবশেষে এদিন দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নতুন শাড়ি পরিয়ে বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কবে থেকে নিখোঁজ ছিল? তারপর 1 মাস পার হয়ে গেছে। 1 মাস। তারপর কোথায় পেলেন? দশতলায় হলো, আমরা খবর পেলাম। দশতলায় তো আমরা আসে দেখতে পাইনি,
এখানে আমার মেয়ে জামাই ছিল, এখানে আসে দেখলো যে হ্যাঁ আছে, ওখানে সব ওখানে বলে দিল যেখানে হলো পাবলিক গ্যারেজ আছে সেখানে আছে। এখানে কিভাবে আসছে জানতে পারলেন? না, সেটা তো আমরা জানতে পারিনি। এমনি আপনার শাশুড়িকে হাসপাতালে নিয়ে আসছে পুলিশ নাকি জানতে পেরেছেন? না, এটাও জানতে পারিনি। এমনি আপনার শাশুড়ি কি কোনো সমস্যা রয়েছে, অসুখ রয়েছে? অসুখ বলতে আগের থেকে তো মাথা ডিবের, আগে যাই আবার ঘুরে আসে, আত্মীয় বাড়ি বাড়ি যায় ঘুরে আসে, আবার হলো এইবারে যে বার হয়ে গেছে আর আসে না। হ্যাঁ, আমরা অনেক আত্মীয় বাড়ি খুঁজছি, পাইনি। এখানেও আমরা হলো খুঁজিনি এখানে পরে আমরা যে লাস্টে আসে সোমবার পেলাম, পাই হলে তো আমরা আসলাম। আজকে বাড়ি নিয়ে যাবেন শাশুড়িকে? হ্যাঁ, তাই তো মনস্থ করছি। এখন কেমন আছে দেখলেন শাশুড়ি? এখন তো ভালোই আছে, অনেকটাই সুস্থ আছে। হ্যাঁ। এই দীর্ঘদিন পর শাশুড়িকে ফেরত পেলেন, কতটা খুশি আপনারা? হ্যাঁ, খুশি তো লাগবে, অনেকদিন পর তো আমরা খুঁজলাম, পাইনি কোথাও, অনেকদিন পর আসে এখানে পেলাম, খুশি লাগবে। আজকে বাড়ি নিয়ে যাবেন এখন? হ্যাঁ, তা তো চাচ্ছি বাড়ি নিয়ে যেতে। আপনার নামটা কি? নমিতা কৃষ্ণ। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে এক মানসিক রোগী বয়স্কা ভর্তি ছিলেন। তা কি অবস্থায় বাড়ি ফিরলেন মনে হয় আজকে, কি একটু যদি বলেন ডিটেলসটা। 7 এপ্রিল রাতের দিকে বালুরঘাট থানার পুলিশ একজন আননোনকে ভর্তি করে, তার রাইট প্যারাইটাল রিজনে হেড ইঞ্জুরি উইথ ঘা ছিল। তারা আমরা ফিমেল সার্জিক্যালে ভর্তি করেছিলাম, ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু ওর কিছু মেন্টাল প্রবলেমও ছিল। আমরা সাইকিয়াট্রি দেখিয়েছি, কিন্তু একটু এক্সেসিভ হওয়ার জন্য ওনাকে আমরা সার্জিক্যাল যে আমাদের ওয়ার্ড আছে সেখানে ট্রান্সফার করি। বিভিন্ন চেষ্টা চালাই যাতে ওর কোথায় বাড়ি বা খুঁজে পাওয়া, পুলিশ বা অন্যান্য সোশ্যাল সংগঠন তাদেরও বলেছি, কিন্তু সেভাবে কিছু পাওয়া যায়নি। কালকে আমাদের সাইকিয়াট্রি ওয়ার্ডে থেকে খবর দিল যে পেশেন্টের বাড়ি পাওয়া গেছে ভাটপাড়া অঞ্চলে। রিসেন্টলি একটা পেশেন্ট ভর্তি ছিল ওই কাছাকাছি পেশেন্টকে, ওকে আইডেন্টিফাই করেছে করে, এবং আমাদের কাউন্সিলর অভিষেক হংস ও ব্যক্তিগত ইনিশিয়েটিভ নিয়েছে এবং সবার সহযোগিতায় ওর বাড়ির লোক আজকে এসছে। ওর নাম হচ্ছে ফুলমণি কিস্কু। বাড়ির লোকও খুশি, আজকে ও বাড়ি ফিরে যাচ্ছে, এটা আমরাও খুশি যাতে একজনকে বাড়ি ফেরাতে পারলাম। প্রথম তো তার নাম পরিচয় জানা যায় না একদম। হ্যাঁ, ও আননোন হিসেবে ভর্তি হয়েছিল। তারপর প্রায় 20-25 দিন পর নাম পরিচয় পাওয়া গেল। তামাশা করছে বাড়ির সামনে, তাদেরকে অ্যারেস্ট করেন, আমার বাড়ির সামনে কোনো পুলিশ লাগে না। আমি সিপিকে বলেছি ওই গন্ডগোল কালকে সোশ্যাল আছে, যারা স্টেজ উঠে মারপিট করেছে আপনারা দেখুন, আপনারা পুলিশ ছিল, যারা স্টেজ উঠে মারপিট করেছে তাদের নিয়ে যান, যা করা করছে ছিল পুলিশ, পুলিশের দেখা উচিত ছিল না ওখানটা। স্টেজের উপরে উঠবে কেন? কালকে একটা সোশ্যালের সেকেন্ড ডে আছে না, এটা আমার বাড়ি। হ্যাঁ, আমি চলে সোমবার রাতে শিলিগুড়ি কলেজে সোশ্যাল অনুষ্ঠান চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ও হাতাহাতির ঘটনা ঘটে। মঞ্চের মধ্যেই ঝামেলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সেই সময় পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই রাতে কলেজ পাড়ায় মেয়রের বাড়ির সামনে হাজির হন শিলিগুড়ি ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। বাড়ির সামনে ভিড় দেখে রাস্তায় আসেন মেয়র, কথা বলেন কয়েকজনের সঙ্গে। সেখানে থাকা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, সেখানে পুলিশ থাকলেও কেন ব্যবস্থা নেওয়া হলো না। এদিকে রাতে বাড়ির সামনে ভিড় করা নিয়ে ক্ষুব্ধ হন মেয়র। আর সোশ্যালে এই অল্প বয়সী ছেলে, ওদের মেয়েদের মধ্যে দুটো কলেজের ছেলে ছিল, ওদের নিজেদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। যে কলেজের ছেলে এসছে ওর সঙ্গে কথা বললাম, পুলিশকেও বললাম ঘটনাগুলো। আমাদের কলেজে বন্ধু বান্ধবের মধ্যে হতো, কিন্তু সেটা একটা পর্যায়ে হওয়া না। পুলিশকে বলেছি যে ব্যাপারগুলো প্রপারলি, পুলিশ তো থাকেই সোশ্যালের সময়, তো পুলিশ ছিল আজকে। আমি গেছিলাম তো সোশ্যালের ফাংশনের মাঝখানটায় গিয়ে 1 মিনিট
না তারপরে অনেকক্ষণ ফাংশন হয়েছে। আমি গেছিলাম 9টা 5-এ, ফাংশন বলে শেষ হয়ে গেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠুন সেটা দেখবে, পর্যালোচনা করুন, সেটা দল দেখে পর্যালোচনা করবে। কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো খুবই ছোটখাটো ঘটনা, কিন্তু সেই ঘটনাটা আকারটা বড় হয়ে যায়। রাত্রিবেলা আমি বাড়িতে সারাদিন কাজকর্ম করেছি, জাস্ট খেতে বসেছি, মেয়ে বাইরে থেকে এসছে, স্টাডি দিয়ে আছে। অল্প বয়সী সব ছেলে তো, আর এই কলেজে দীর্ঘ সময় কাটিয়েছি না, তো কলেজের সাথে ছাত্রদের সাথে একটা অন্য সম্পর্ক থাকে, নন পলিটিক্যাল পার্টির ছেলে হতে পারে। সব না হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে মনে হয় না, আমি থাকবো বলেছি। এরা কি হয়, এখানে বহুবার বহু ঘটনা হয়েছে যে ছাত্র আমার বাড়িতেই আসে, আগে আমি তারও সামনের দিকে থাকি, এখন বাড়ির দাদা পেছন দিকে এসছি। এরা কার কাছে যাবে, আমার কাছেই আসে। এটা তো এইসব বাচ্চা ছেলেরা আসে আমার কাছে, এটা নিয়ে কি ওদের সাথে সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে। এরা আমৃত্যু থাকবে, পার্টিতে থাকলাম, পার্টিতে থাকলাম না, সারা জীবন হয়তো পার্টি কোনদিন হয়তো তো সবাই পার্টিতে রিটায়ার করে, কিন্তু ছাত্রদের নিয়ে যারা একটা ছাত্র পলিটিক্স করে একটা দীর্ঘ সময় কাটিয়েছে, তাদের সাথে ছাত্র অ্যাজ এ কমিউনিটি, আমাদের তো বয়স আর ছাত্রদের বয়স সেরকম না, অনেক তার একটা ছাত্র কমিউনিটির সাথে একটা সংযোগ আছে। সেই সংযোগের জন্য ওরা সবসময় আসতে থাকে, ওদের ভালো কাজেও আসতে থাকে, ওদের প্রবলেমে আসতে থাকে, ওদের পরীক্ষার সমস্যায় আসতে থাকে, নানান বিষয়ে আসতে থাকে। আজকেও এসে, আজকে এরকম ঘটনা না আসাটাই বেটার ছিল, কিন্তু ঘটনা আছে কোথায় যাবে, আমার কাছে এসে। দেখো, আমি এই ছোটখাটো বিষয়গুলো ছাত্ররা তাদের ইন্টেলিজেন্টলি এটা ট্যাকেল করতে হবে। ওরা তো অভিজ্ঞতা হচ্ছে, সেটা এটা বোধ শক্তি আর একটু অ্যাপ্লাই করতে হবে। এটা আমি বললাম এরকম কেন, সেখানটা তো এরকম করাটা ঠিক না। শক্তিটাকে সঞ্চয় করতে হবে, অশুভ শক্তি সেটা পুলিশ যা বলা বলেছি যে অন্যায় হয়ে থাকলে তো সেটা পুলিশ দেখুক। আর যারা করেছে তারাও মোরাললেস ছাত্র বা ছাত্র রাজনীতির হয় পাস আউট বাই, আমি তো আর ওদেরকে বাইনে সবাইকে চিনি না, তা পুলিশ দেখবে। যদিও সংগঠনের অন্দরে কোন্দল নিয়ে কোনো কথা বলতে চাননি ছাত্র নেতারা। কিছুই না, বুঝিয়ে হয়েছে, কলেজে সোশ্যাল ছিল, ঘটনা ঘটেছে, দলের তরফ থেকে দেখেন যদি কেউ অন্যায় করে থাকে দল নিশ্চয়ই, যদি কেউ এখন বহিরাগতরা প্রচুর আসে, তারা করলে যারাই আসবে কোনো বহিরাগত যদি জড়িত থাকে সেটা আমরা জানি না, আমরা দেখছি দেখে দলের, আমি দলের যুব সভাপতি মেয়র আছেন, সবাই দলের সভানেত্রীর সাথেও কথা হয়েছে, আমরা দেখছি আমরা দেখছি মেয়র সাহেব আছেন, আমরা যাচ্ছি কথা বলছি, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, এরকম কোনো ব্যাপার নেই। নিজের মাসিকে কুপিয়ে খুন করার অভিযোগে ভাগ্নেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। এদিন অর্থাৎ সোমবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক মানিক লাল জানা 17 জন সাক্ষীর বয়ান এবং তথ্যের প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত গোপী হেব্রমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। এই খুনের ঘটনা ঘটেছিল 2018 সালের 12ই আগস্ট ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের গ্রামে। মৃত মাসির নাম ফেদরে সোরেন। পৈতৃক জমির ভাগ বন্টন নিয়ে মাসির মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে ভাগ্নে। রক্তাক্ত অবস্থায় জখম মাসিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় মাসির। এরপর মৃত মাসির স্বামী সুনীল হেব্রম 13ই আগস্ট ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গোপীকে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ। সেই থেকে গোপী হেব্রমের রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বন্দী রয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা রুজু করে পুলিশ। জেলা সংশোধনাগারে থেকেই এই বিচার প্রক্রিয়া শুরু হয়। এদিন বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর স্বরূপ বিশ্বাস বলেন, গত ইংরেজির 13/8/2018 এই তারিখে সুনীল হেব্রম তার বাড়ির ইটাহার থানার শিগসরি গ্রামে তিনি অভিযোগ করেছিলেন তার স্ত্রীকে ধারালো বস্তু দিয়ে গোপী সহ হেমব্রম একই গ্রামের বাসিন্দা তাকে প্রাণে মারার উদ্দেশ্য মাথায় হাসুয়া দিয়ে কোপ মারে এবং তার ফলে তিনি গুরুতরভাবে জখম হন। এরপর মেডিকেল কলেজে নিয়ে আসতে তার মৃত্যু হয়। এই বিষয়ে ইটাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়। 17 জন সাক্ষীর
পর্ব চলার পর অভিযুক্ত গোপী হেমব্রমকে দোষী সাব্যস্ত করে মাননীয় বিচারক। এই মামলায় আমি ছাড়াও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অর্থাৎ এপিপি হিসেবে লড়াই করেছে শুভদীপ মুখার্জি এবং রানাউল হক। গত ইংরাজি 13/8/2018 তারিখে ওয়ান সুনীল হেমব্রম, তার বাড়ি হচ্ছে ইটাহার থানা শিশুই গ্রামে, পোস্ট মারানাই, তিনি একটা অভিযোগ করেছিলেন যে তার স্ত্রীকে বিবাদ চলাকালীন গোপী হেমব্রম, একই গ্রামের বাসিন্দা, সে প্রাণে মারার উদ্দেশ্যে মাথার মধ্যে হাসুয়া দিয়ে কোপ মারে এবং তার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমগ্রস্ত হয় এবং তিনি মারা যান। এই বিষয়ে ইটাহার থানায় একটি কমপ্লেন লজ হয় গত ইংরাজি 13 তারিখে। 12 তারিখের ঘটনাটা ঘটে, 13 তারিখে অভিযোগটা দায়ের করেন ডিসিস্টের স্ত্রী সুনীল হেমব্রম এবং তার বেসিসে সুনীল হেমব্রম কমপ্লেনটা যে করলেন তার জন্য আসামি গোপী হেমব্রমকে গত ইংরাজি 14/8/2018 তারিখে ওনাকে দুপুর 1:15 তদন্তকারী অফিসার ওনাকে অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করবার পর তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয় পিসিতে লাইনের কোর্টের প্রেয়ার অনুযায়ী এবং তারপরে সেই খুনের মামলায় ব্যবহৃত যে হাসুয়া ধারালো সেটিও তার কাছ থেকে রিকভারি করা হয় গত ইংরাজি 17/8/2018 তারিখে দুপুর 11:15। মোট এই মামলাটিতে 17 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং এই 17 জন সাক্ষীকে এক্সামিন করবার পর আজকে আমাদের লাইনের ফার্স্ট ট্র্যাক 7 সাহেব মানিকলাল জালা মহাশয় তিনি আজকে আসামিকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন 302 অভিযোগ প্রমাণের জন্য এবং তার সঙ্গে ওনার 1000 টাকা আসামির জরিমানা হয়েছে, অনাদায় আর 2 মাসের জেল। এই মামলাটিতে কার্য পরিচালনা করেছিলেন শুভদীপ মুখার্জি জয়, অমিতবাবু এবং তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রানাউল হক ছিলেন। রানাউল হকি মহাশয় উনি লাস্ট অব্দি কেসটার দায়িত্ব সহকারী করেছেন এবং তার ফলে প্রসিকিউশন তাদের নিজস্ব কেসটাকে প্রমাণ করতে সমর্থ হয়েছে। কি সেকশনে 302 মার্ডার কেসে সেকশন ছিল 302। কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট গ্রহণ। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত ধনকৈল গ্রাম পঞ্চায়েত অধীন রামকৃষ্ণপুর সমবায় সমিতিতে ভোট গ্রহণ চলে। চা বিরতির পর বিকেল 4টে নাগাদ শুরু হয় ভোট গণনা প্রক্রিয়া। ধনকৈল সমবায় সমিতির পরিচালন সমিতির মোট 18টি ডিরেক্টর পদের জন্য এই নির্বাচন হচ্ছে। 26এর বিধানসভা নির্বাচনের আগে সমবায় সমিতি নির্বাচনের ত্রিমুখী লড়াই ঘিরে সকাল থেকেই জমজমাট। দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের করঞ্জি সিনিয়র মাদ্রাসার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাল্যবিবাহ, মানব পাচার, নারী পাচার রুখতে সচেতনতা শিবির আয়োজন করলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এদিন উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কেয়া বালা, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষে প্যারালিগেন ভলেন্টিয়ার উন্মেদ আলী, মোক্তাদুল হোসেন, আজিজার রহমান, করঞ্জি গ্রাম পঞ্চায়েত ফরিকুল ইসলাম সহ অনেকেই। এই বিষয়ে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা বলেন, আজ করঞ্জি সিনিয়র মাদ্রাসা ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ, নারী পাচার রুখতে সচেতনতা শিবির আয়োজন করা হয়। এই বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষে সচিব কেয়া বালা বলেন, বাল্য বিবাহ, নারী পাচার, মানব পাচার রুখতে সচেতনতা শিবির আয়োজন করা হয়। প্রথমেই বলবো অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। সোশ্যালের মতো একটা সুন্দর একটা অনুষ্ঠান, তার মধ্যে একটা বিঘ্ন আসে এবং যতদূর জানি শিলিগুড়ি কলেজের ইতিহাসে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটে। তো যাই হোক, আমরা একটু আগে সারাদিন আমরা আজকে বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলা, রাজ্য নেতৃত্বর ফোন আমাদের কাছে আসে, সবটা নিয়ে আমাদের হয়েছে এবং জেলার নেতৃত্বর সাথেও আমাদের কথা হয়েছে। একটু আগে আমরা জেলা কার্যালয়ে আমাদের মেয়র, ডেপুটি মেয়র এবং আমাদের নেতৃত্বরা আমরা বসি, এখানে আমাদের একটা ডিসিশন হয়। সর্বপ্রথম বলবো, এই যে বিষয়টা যেটা লোকমুখে প্রচার চলছে যে দলীয় একটা বিষয়, আমি বলবো যে সব জায়গায় দলীয় নেই। আজকে তৃণমূল সবাই করে এটা ঠিক, যেমন ব্যক্তিগত বিষয় হয়তো কিছু থাকে, এখানে সবটার মধ্যে দলীয় রং লাগানোটা আমার মনে হচ্ছে ভুল। এখানে দলীয় কোনো বিষয় নেই, দলীয় কোনো কারণে এখানে কোনো ঝামেলা হয়নি, পুরোটাই আমি মনে করি ব্যক্তিগত কোনো বিষয়ে। সেটা যাই হোক, আজকে আমাদের যেটা ডিসিশন হয়, আমরা একটা 24 ঘন্টা নোটিশ আছে না,
বাহাত্তর ঘন্টার একটা নোটিসে আমরা আজকে শোকজ করা হবে। কালকে যে মেন যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, সৌরভ ভাস্কর, রুস্তম আলম, আফজার আলী এবং কুন্দন পাসওয়ান, এই 4 জন। এবং বিষয়টা পুরোটাই প্রশাসন দেখছে। এই বিষয়ে আমরা আইনের মতো চলবে, আমরা একেবারে সেখানে কোনো হস্তক্ষেপ করতে চাইছি না। এবং এই 4 জনকে শোকজ তো আমরা আমাদের দলের পক্ষ থেকে করাই হবে রাজ্য নেতৃত্বের নির্দেশে। এছাড়াও যে বিষয়টা কমার্স কলেজের যে একটা আমরা ডিসিশন এখানে নিয়েছি, এটা যে কমিটিটা ছিল সেটা আমরা আজকে ভেঙে দিলাম এখান থেকেই। এবং এই ইউনিটটা আমাদের ডাইরেক্ট ছাত্র প্রেসিডেন্ট তিনি এখন থেকে দেখবেন। এবং এই মুহূর্তে আমাদের জেলার প্রতিনিধিরা যাবেন, প্রিন্সিপালের সাথে কথা বলবেন পুরো বিষয়টা, সমস্ত বিষয়টা নিয়ে। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইউনিটের একজনকে দায়িত্ব, আমরা সেখানে সবার সাথে, রানিং স্টুডেন্ট অবশ্যই, সেখানে প্রত্যেকটা আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে প্রয়োজনে মিটিং করে আমরা সেখানে একজন কাউকে দায়িত্ব, তারা যার কথা বলবেন সেরকম একজন কাউকে আমরা ওখানে দায়িত্ব দিতে চলেছি। ওই যে বললাম, সবটা তো দলীয় বিষয় না, দলীয় বিষয় হলে মিটে যায়, দলের সাথে বসলে দল বললে মিশে যায়, মিটে যায়। কিছু থাকে ব্যক্তিগত বিষয়, সেটা তো আর ওই যে বললাম দলের বিষয় নয়। তাই সেটা নিয়ে আমরা বারংবার চেষ্টা করেছি। এবং এই যে কাল রাতের যে বিষয়টা হয়েছে সেটা আমি বলবো একদম খুবই লজ্জাজনক একটা বিষয়। এবারে আমরা কিন্তু বিগত দিনে আমরা বুঝিয়েছি, এবং আজকে যেটা আমরা এর আগে সাব্যস্ত করিনি বা কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ভেবেছিলাম যে বাচ্চারা ছোট ওরা রয়েছে, ওদেরকে আমরা কেউ বড় দাদা, কেউ দিদির মতো করে আমরা বোঝাবার চেষ্টা করেছি, ব্যক্তিগত বিষয়টাকেও আমরা দলের পক্ষ থেকে দেখবার চেষ্টা করেছি। কিন্তু এবারে আমরা পদক্ষেপ নিতে চলেছি। এবং আবার বলছি, পুরো বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। তারা আইসিসিপির সাথে মেয়রের কথা হয়েছে, মেয়র মশাইয়ের কথা বলেছে, আমার নিজের কথা হয়েছে। এবং পুরো বিষয়টা আইনের পথে চলুক, সেখানে আমরা দল কোনোভাবে সেখানে আমরা হস্তক্ষেপ করতে চাইছি না। দেখুন, এটা প্রমাণ সাপেক্ষ একটা বিষয়। আর যেটা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা নিশ্চয়ই প্রশাসন দেখবে, সেটা আমরা না, দলের মতো করে অবশ্যই দেখবো, দলগতভাবে তদন্ত করা হবে। যদি কোনো অভিযোগ, এই পর্যন্ত আমার কাছে যা অভিযোগ এসছে, যতবার এসছে আমরা সেটা নিয়ে কথা বলেছি ইতিমধ্যে। আর আজকে আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় বলবো, আজকে সোশ্যালের 2য় দিন রয়েছে এবং বাইরে থেকে আমাদের শিল্পীও আসছে। প্রত্যেকের কাছে, আমাদের যারা ভাই বোনেরা, তাদের কাছে আমরা আবেদন জানাবো, আপনারা নির্দ্বিধায় আসুন। আমরা সবাই রয়েছি এবং আমরা কথা দিচ্ছি কোনো রকম অসুবিধা আজকে হবে না। কাল যেটা হয়েছে একটা বিক্ষিপ্ত ঘটনা ছিল, সেটার সাথে আজকের দিনের কোনো তুলনা থাকবে না। দেখুন, বিধায়কের কাজ দলকে আক্রমণ করা, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, তিনি তার কাজ করছেন, সেটা নিয়ে আমরা ভাবছি না বিশেষ কিছু। বুধবার দীঘায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম মন্দিরের শুভ উদ্বোধন করবেন। আর তার আগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরে মোটরবাইক র্যালি করা হলো। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালির আয়োজন করা হয়। জগন্নাথ ধামের স্টিকার আঁকা টি-শার্ট পরে বাইকের র্যালিতে অংশগ্রহণ করেন দলীয় কর্মী সমর্থক থেকে বালুরঘাটের সাধারণ মানুষ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম সহ অন্যান্য নেতৃত্বরা। শতাধিক মোটরসাইকেল নিয়ে এই র্যালি করা হয় বালুরঘাটে। বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে এই র্যালি করা হয়, যা গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। আগামীকাল বালুরঘাটে জেলা মিউজিয়ামে জমায়েত ও এলইডি স্ক্রিনে জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। কি উপলক্ষে র্যালি হচ্ছে? আগামীকাল বাংলার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে। এটা শুধুমাত্র বাংলায় নয়, ভারতবর্ষে একটি ইতিহাস হতে চলেছে। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকল নেতৃত্ব, কর্মী সমর্থকের সহযোগিতায় একটি সুবিশাল বাইক র্যালির আয়োজন করেছি, যেখান থেকে বাইক র্যালির মাধ্যমে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং আগামীকাল মিউজিয়ামের সামনে আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকাল 8:30টায় জমায়েত হয়ে সেখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে
আমরা দেখানোর ব্যবস্থা করেছি জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সেই বার্তা আমরা আজকে বালুরঘাটের সমস্ত ধর্মপ্রাণ মানুষকে আমরা আজকে এই বাইক র্যালির মাধ্যমে দিই। পাশাপাশি একই ছবি দেখা গেল ইসলামপুর। আগামীকাল দীঘায় উদ্বোধন হতে চলেছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে মিছিল, পথসভা সহ অন্যান্য কর্মসূচি। সেই মতো ইসলামপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইসলামপুর শহর জুড়ে বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, জেলা যুব তৃণমূলের সাধারণ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, সম্পাদক জিৎ গাঙ্গুলি, ইসলামপুর টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার, ইসলামপুরের যুব টাউন সভাপতি বিক্রম দাস, তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুকসুদ আলম সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। জয় জগন্নাথ। আজকে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা হচ্ছে। এখানে আমাদের তৃণমূল শহর কংগ্রেসের সভাপতি আছেন গঙ্গেশ সরকার, আছেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক ঘোষ, এবং যারা আজকে এই বাইক মিছিলে এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন তাদের সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সমুদ্র সৈকতে যে জগন্নাথ নিবাস স্থানে গড়ে উঠেছে তার উদ্বোধন উনি করবেন। দলের নির্দেশে আজকে গোটা রাজ্যে শোভাযাত্রা হয়েছে। আমরা ইসলামপুর শহরেও মহাযজ্ঞ যেটা আজকে ওখানে হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন মহাযজ্ঞে, তার লাইভ টেলিকাস্টও এখানে দেখানো হয়েছিল। আগামীকাল একই জায়গায় উদ্বোধন অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হবে। আমি আজকে এখানে একটা কথা বলবো যে আমার মনে হয় একটাও বাঙালি এরকম নেই যে পুরীর জগন্নাথ মন্দিরে যান নেই। 4টা ধাম আছে, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম। তো দীঘার সমুদ্র সৈকতে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে 250 কোটি টাকা খরচ করে ওখানে একটা জগন্নাথ সংস্কৃতি চর্চা কেন্দ্রের মাধ্যমে জগন্নাথ মন্দিরে, যেটা জগন্নাথের নিবাস স্থান, সেটা গড়ে উঠেছে। জগন্নাথ আমরা সবাই বলবো জগতের নাথ। জগন্নাথ, জগন্নাথ মানে জগন্নাথ, মানে গোটা বিশ্বের উনি লর্ড, উনি গোটা বিশ্বের উনি নাথ, গোটা বিশ্বের উনি মালিক। বিষ্ণু অবতার জগন্নাথ, ওখানে জগন্নাথ দেবের মূর্তি হবে, ওখানে বলভদ্র, মাতা সুভদ্রা 3টা মূর্তি ওখানে হবে, এবং তিথি মেনে যেরকম রথযাত্রা হয় পুরীতে সেরকম রথযাত্রা হবে। তো সত্যি খুব গর্বের ব্যাপার যে জগন্নাথ দেবের কালকে আমরা ওখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। আমাদের রাজ্যে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেব, বলভদ্র, মাতা সুভদ্রা এরা প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামীকাল মন্দিরের উদ্বোধন হবে। আজকে আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মাটিগুন্ডা 5 মাথা কালীর বাড়ি যেখানে মন্দির আছে সেখান থেকে একটা শোভাযাত্রা মাটিগুন্ডা 2 ঘুরে আমরা ওখানে বাড়ি থেকে আমরা একটা পথসভার মধ্যে দিয়ে ওখানে শেষ করেছি। আজকে এখানে এখনই একটা শোভাযাত্রা এখান থেকে বেরোবে। এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন এসে উপস্থিত হয়েছেন।
আজকে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি একটাই কথা বলবো যে এই সরকার মা মাটি মানুষের সরকার। আমাদের একটা কর্তব্য মানুষের পাশে থাকা। দেখুন, যে কোনো জায়গায় পশ্চিমবাংলায় প্রত্যন্ত গ্রামেও যদি যান ওখানে মানুষের পাশে দাঁড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, অন্য কোনো দলকে খুঁজে পাবেন না। মাঝে মাঝে বিজেপি একটা বিরোধী দল সে আমাদের ব্যঙ্গ করে বলে যে কাজ আপনারা করুন না, আমরা জয় শ্রীরাম বলে ভোট নিয়ে দেব। অদ্ভুত কথা, একটা অদ্ভুত ব্যাখ্যা। যা কাজ আমরা করব ওনারা বলে খালি জয় শ্রীরাম নিয়ে বললে ভোট দেবেন। তো ভাই ওই দিন আর নেই। মানুষ বুঝেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, সেটা 2021-এও প্রমাণ করেছে। আর আগামী 2026-এও যে বিধানসভা নির্বাচন সেটাতেও মানুষ প্রমাণ করবে যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নাই। সবাইকে অনেক অনেক আজব বিচার। নাবালিকাকে অপহরণের তকমা দিয়ে সালিশি সভার হাজির করে এক তরুণ কেলোপাথারি মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। গুরুতর জখম ওই তরুণকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসকরা। এদিন বিকেলে ওই তরুণকে ভর্তি করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগে। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে জখম ওই তরুণের নাম জিৎ দাস, বয়স 18, বাড়ি রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। পেশায় ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্রামেরই এক 16 বছরের নাবালিকার সঙ্গে 2 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। দিন 15 আগে ওই নাবালিকা তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে তার প্রেমিক জিৎ দাসের কাছে চলে যায়। এই ঘটনায় কর্ণজোড়া ফাঁড়িতে মেয়ের পরিবারের লোকেরা নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিকে ওই প্রেমিক বিষয়টি জানতে পেরে গতকাল রাজস্থান থেকে গ্রামের মাতব্বরেরা সালিশি সভা ডাকে তাদেরকে নিয়ে। এরপর গ্রামের মাতব্বরেরা সালিশি সভায় মুকুন্দপুরের স্কুলের মাঠে তাদেরকে ডাকে। সেখানে হাজির ছিলেন পঞ্চায়েতের 3 সদস্যা ও তাদের স্বামী। সভা চলাকালীন আচমকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী কৃষ্ণ বর্মনের নির্দেশে ওই তরুণকে বেধড়ক মারধর করা হয়। ভাগনাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধর করা হয়, মাসিকে পরনের শাড়ি ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানিও করা হয়। এরপরে তরুণকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে। বর্তমানে ওই তরুণ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন। এই প্রসঙ্গে জখম তরুণের মা প্রীতিলতা দাস বলেন, সালিশি সভার মধ্যে প্রভাবশালীরা আমার ছেলেকে মারধর করে। সেখানে জড়িত রয়েছে মেম্বার স্বামী কৃষ্ণ দাস, তারই অঙ্গুলি হেলনেই কাজ হয়েছে। যদিও কৃষ্ণ দাসের সাফাই, ওই সালিশি সভায় 3 জন পঞ্চায়েত মেম্বার ছিল, আমিও হাজির ছিলাম। বিষয়টি 2 পক্ষের মধ্যে আলোচনায় বসলে আমি সেখান থেকে চলে যাই। তারপর সালিশি সভায় কি হয়েছে তা বলতে পারবো না। এই ঘটনায় এদিন বিকেলে কর্ণজোড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণের মা প্রীতিলতা দাস। তার বক্তব্য, আমার স্বামীর দীর্ঘদিন আগেই মৃত্যু হয়েছে। 2 ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকতাম। বড় ছেলে রাজস্থানে একটি প্রাইভেট কারখানায় কর্মরত কাজ করে, সংসার চালানোর জন্য টাকা পাঠাতো সে। এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আমার ছেলের। মেয়েটা নিজেই আমার ছেলের কর্মস্থলে চলে যায়। মেয়েটাকে ফিরত দিতে এসেই সালিশি সভার মধ্যেই মাতব্বরেরা পাশবিক নির্যাতন চালায় আমার ছেলের ওপর। আমি চাই আমার ছেলে যদি কোনো অন্যায় করে ছেলেকে কেউ গ্রেফতার করুক পুলিশ, আর যারা আইনকে হাতে নিয়েছে তাদেরকেও গ্রেফতার করুক পুলিশ। আমি গরিব বলে আমার সুবিচার পাবো না, এটা হতে পারে না। প্রয়োজনে পুলিশ, জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। এটা বড় না ছোট? এটা বড়। কি নাম? জিৎ দাস। কি বাড়ি কোথায় আপনাদের? মুকুন্দপুর। মুকুন্দপুর কোন কোন থানা পড়ছে? রায়গঞ্জ থানা। রায়গঞ্জ থানা। কি হয়েছিল? কি জন্য মারলো ছেলেকে? কি হয়েছিল মানে কি, আজকালকার তো বুঝতেই পারছেন ছেলে মেয়ে ভাগে যাচ্ছে। তো আমি ভাবছিলাম তো আমার ছেলে তো একাই ভুল করেনি, আর যখন ভুল করে ফেলছে তা আমি গার্জেন আছি, বাবা তো নাই, মাটাই আছি। তো আমি প্রশাসনের কাছে মেম্বার প্রধানকে নিয়ে আমি তুলে দিব মেয়েটাকে। মেয়ে ছেলে ছিল বাইরে অনেক দূরে, আমি টাকা পয়সা খরচা করে নিয়ে আসলাম। আসার পরে মিটিং বসাইছি, মেম্বার প্রধান সবকিছু গ্রামের মানুষ 10 জন মিলে। আমি বলছি আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আর আমার নামে ডায়েরি করছেন না কি করছেন এটা তুলে দেন। আমি বিধবা মানুষ, আমি 2টা বাচ্চা নিয়ে খাই কষ্ট করে, এটা তুলে দেন। আর যদি না তুলেন তাহলে আপনার মেয়ের, আমার ছেলে ক্ষতি করছে, আমি খুশি মনে নিয়ে নিব। এতে এই বলে তখন মিটিং বসে, আর ওরা 2 ফাইটার মানুষ গেছে।
মানুষ যাই, আমি তখন রেশন দিচ্ছে, রেশন আনতে গেছি, তার মধ্যে মেয়েটাকে নিয়ে গেছে, আমার ছেলেকে মারে অজ্ঞান করে দিচ্ছে। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি শিবপুরে, ওদেরও রায়গঞ্জ থানা। শিবপুর, ওটা কোন পোস্ট অফিস কি পড়ছে? একটাই খোকসা। খোকসা, হ্যাঁ, আমারও খোকসা, ওর নিরকম। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো বিতিকা বর্মন। আচ্ছা, কতদিন আগে পালিয়ে গেছিল? মোটামুটি 22 দিন আগে। 22 দিন আগে পালিয়ে গেছিল। হ্যাঁ। আর ফিরে আসলো কবে? ফিরে আসলো কালকে রাতে। কালকে রাতে? হ্যাঁ। তারপরে আজকে কি হলো, কি মানে? তো আজকে আমি প্রশাসনের হাতে তুলে দিতে যাচ্ছিলাম মেয়েকে, ওদের গার্জেনের হাতে। গার্জেনের হাতে তুলে দেওয়ার পরেই ওদের মেয়েকে ওরা হাতায় নিল। আর আমার তো গার্জেন নাই, আমি একাই, আমার বোনরা আছে, আমার মারা আছে, আমরা কিছু বলি নাই। আমার পক্ষে মেম্বার প্রধান ছিল, ওদের কথা মানে নাই, ওদের মেয়েকে ওরা তুলে নিয়ে আমার ছেলেকে মারা ডাঙ্গা করছে। কারা মারলো? মেয়ে বাড়িকার মানুষ। মেয়ের কে কে মারলো? মেয়ের একটা পিসা ছিল, আর ওর দাদু ছিল, ওর বাবা মা। বাবার নাম জানেন? বাবার নামটা বলতে পারছি না, ওর দাদুর নামটা জানি। মেয়েটার কি নাম? গোকুল বর্মন। গোকুল বর্মন, হ্যাঁ। আচ্ছা, তো কি চাইছেন এখন? থানায় অভিযোগ করবেন? আমি চাই, আমি তো বিধবা মানুষ, আমি ওদের মেয়েকে আমি ওদের হাতে তুলে দিলাম, তো আমার ছেলের কেন এরকম অবস্থা হলো? এখন আমি কি দিয়ে আমার ছেলেকে ভালো করব এটা বলেন। আর আমার যে কেউ কিছু পাশে যদি না থাকে, আইনও যদি না থাকে, তাহলে আমি কি করে চলবো? কি চাইছেন এখন? আমি চাই আমার ছেলের শাস্তির বদল ওদেরও শাস্তি হোক। ওদের মেয়েকে আমি দিলাম, আমার ছেলেকে কেন ভালো অবস্থায় আমাকে দিল না? আমি এটাই। বেলাকোবা ফাঁড়ির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। এছাড়াও এদিন সিসিটিভি ক্যামেরার উদ্বোধন সহ একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। বেলাকোবার হরি মন্দিরের সভাকক্ষে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এছাড়াও এদিন বেলাকোবা বটতলা মোড়ে সিসি ক্যামেরার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। একই সঙ্গে রাজগঞ্জ থানায় অপরাধ দমন শাখা এবং মহিলা পুলিশ ব্যারাকেরও উদ্বোধন করেন। অন্যদিকে এদিন রাজগঞ্জের সাংবাদিকদের হাতে রেইনকোট তুলে দেন আধিকারিকরা। রাজগঞ্জ থানা অন্তর্গত বেলাকোবা আউটপোস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আপনারা জানেন কি আমরা জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে উৎসর্গ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে একটা উপক্রম দিয়েছে, যা উৎসর্গের মাধ্যমে আমরা সাধারণ পাবলিকের মাধ্যমে আমরা ব্লাড ডোনেশনটা ক্যাম্প আয়োজিত করে আর ব্লাড কালেকশনটা করে। তো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন ইউনিটে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করে। এই মাসে আমাদের বেলাকোবা আউটপোস্টে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 40টা উপরে লোক ব্লাড ডোনেট করে দিয়েছে, আর এটা সারাদিন চলবে। তো আমি আশা করি এখানে অনেক লোক এসে এই ব্লাড ডোনেট করবে। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে সঙ্গে এখানে হেলথ চেক আপ হচ্ছে, এখানে আই চেক আপ হচ্ছে। তো এটা একটা ইন্টিগ্রেটেড এরকম আমরা আজকে সেট আপ করেছি কি যেখানে হেলথ চেক আপ বি হবে, তার সঙ্গে আমরা ব্লাড ডোনেশন বি আয়োজিত করেছে। আর এর মাধ্যমে যেটা এখন গরমকাল আছে, আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাইছি কি এই গরমকালে অনেকবার আমরা দেখেছি কি হসপিটাল মধ্যে ব্লাডের অনেক শর্টেজ হয়। তো ব্লাড যেটা আছে আপনাদের মতন সবাই সামান্য লোক আগে আসে আমরা ব্লাড ডোনেশনটা করতে পারে, নিশ্চয়ই যারা নিডি পেশেন্ট আছে হসপিটালে ওরা ব্লাড পাবে আর ওনার প্রাণ আমরা বাঁচাতে পারবো। প্রত্যেক মাসে বিভিন্ন ইউনিটের এরকম ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করে। আপনারা নিশ্চয়ই আপনাদের এরিয়াতে যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এটার মধ্যে পার্টিসিপেট করবে আর এটার ব্লাড ডোনেট করে নিশ্চয়ই লোক আমরা প্রাণ বাঁচাতে পারি। আজকে আমরা থানা অন্তর্গত আমরা মহিলার জন্য আমরা একটা বারাক্স বানিয়েছে, সার উদ্বোধন হয়েছে থানাতে। তারপরে আমাদের একটা অ্যান্টি ক্রাইম জন্য একটা আমরা একটা স্পেশাল গ্রুপ বানিয়েছে, এটা উদ্বোধন করেছে। তার সঙ্গে আমরা এই বেলাকুয়াতে এখানে আমরা কিছু সিসিটিভি লাগিয়েছি যারা ইম্পর্টেন্ট মোড আছে। তো আমাদের জলপাইগুড়ি পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা এটা ইম্পর্টেন্ট মোডস আছে, হাইওয়ে আছে, বাজার আছে, ওই জায়গাতে আমরা সিসিটিভি লাগাচ্ছি। তো এইভাবে নিশ্চয়ই আমাদের ক্রাইমের উপরে কন্ট্রোল রাখতে পারে। তারপরে যারা স্কিলেন্স আছে ওনাদের উপরে আমরা কন্ট্রোল রাখতে পারে। বিভিন্ন জায়গাতে আমরা যেহেতু ইম্পর্টেন্ট প্লেসেস আছে ওই জায়গাটা আমরা এইভাবে সিসিটিভি লাগানোর চেষ্টা করছি।
উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একটি মঞ্চের আজ উদ্বোধন হলো। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভু মজুমদার সহ স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ কানাইলাল আগরওয়াল, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা জানান, প্রাক্তনীদের দেওয়া টাকা দিয়েই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে। চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, গার্লস স্কুলে উদয়ন মঞ্চে নামে একটি নতুন মঞ্চের দ্বার উদ্ঘাটন হলো আজ। তিনি বলেন, প্রত্যেকটি স্কুলেই একটি করে মঞ্চ থাকে, বিভিন্ন প্রোগ্রাম করতে সুবিধা হয়। তাতে নতুন মঞ্চ হওয়াতে স্কুলের বিভিন্ন অনুষ্ঠান করতে সুবিধা হবে। পাশাপাশি তিনি এও বলেন, স্কুলের 60 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হয়, সেখানে প্রাক্তনীরা অর্থ প্রদান করেন, সেই অর্থ থেকেই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভু মজুমদার বলেন, একটি মুক্ত মঞ্চ স্কুলে আছে, সেখানে প্রোগ্রাম করতে গেলে ব্যয় সাপেক্ষ হয়। একটি ছোট মঞ্চ তৈরির দীর্ঘদিন ধরে দাবি ছিল, বিভিন্ন অনুষ্ঠান করতে স্কুলের সুবিধা হবে। আজকে গার্লস স্কুলে উদ্বোধন করলেন, কি বলবেন? ইসলামপুর গার্লস হাই স্কুলে আজকে উদয়ন মঞ্চ তারই দ্বার উদ্ঘাটন হলো। আমাদের পাশে এখানকার ম্যানেজিং কমিটির সভাপতি শম্ভু মজুমদার আছেন আমাদের টিআইসি ম্যাডাম মনীষা সাহা, আর সব শিক্ষিকাগণ আছেন, ছাত্রীগণও আছেন। সবার উপস্থিতিতেই উদয়ন মঞ্চের আজকে উদ্বোধন হলো। দুটো রুমকে পার্টিশনটা ভেঙে দিয়ে একটা সামনের দিকে একটা মঞ্চ করা হয়েছে। স্কুলে, গার্লস স্কুলে, সব স্কুলেই অনুষ্ঠান মাঝে মাঝে হয়, সেই অনুষ্ঠানগুলো এখানে সহজেই এখানে করা যাবে, কেননা একটা হলের মতো দরকার। তো এটা একটা কনফারেন্স সামনের দিকে স্টেজও করা হয়েছে। টিআইসি ম্যাডাম বললেন যে 60 ইয়ার্স যখন প্রোগ্রামটা হয়েছিল তখন প্রাক্তনীরা কিছুটা আর্থিক সহযোগ করেছিলেন, সেই টাকা দিয়ে এই মঞ্চটা হয়েছে। খুব সুন্দর মঞ্চ হয়েছে। ছোটোখাটো প্রোগ্রামে আমরাও আসি সবসময়। মঞ্চ একটা থাকলে এমনি উঁচু একটা জায়গা হয়ে গেল, তাহলে প্রোগ্রাম করতে খুব সুবিধা হয়। তার জন্য আমি টিআইসি ম্যাডামকে এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মঞ্চটা করার জন্য। ক্লাসরুমের ভিতরে এটা ঠিক না, এটা বসার জায়গা অসুবিধা নেই, বসতেও পারবে সবাই, ছাত্রীরাও বসতে পারবে। প্রোগ্রামও হবে এখানে। কনফারেন্স হল তো একটা লাগেই। পার্টিশনও করা হয়েছে যে ক্লাসরুম হিসাবেও ব্যবহৃত হতে পারে, ব্যবহার হবে, এবং প্রয়োজন হলে ওই পার্টিশনটাকে একটু যদি দুই সাইডে করে দেওয়া যায় তাহলে ওটা কনফারেন্স রুম হিসাবে ইউজ হবে। বলছি, স্কুলের নতুন মঞ্চ পেলেন এবং করা হলো। পুরানো মঞ্চ ছিল, তারপরে আবার মঞ্চ, বিভিন্ন অনুষ্ঠানের কথা বললেন চেয়ারম্যান সাহেব, কি বলবেন? প্রথমেই আপনাদের আমি ধন্যবাদ জানাই আমাদের এই নিউজটা কভার করার জন্য। আমরা এটা দিদিমণির অ্যাকচুয়াল মস্তিষ্ক প্রসূত। আমার একটু প্রবলেম হচ্ছে আজকে কাশির জন্য, তো উনি বললেন, আমি বললাম করুন, ভালো। কারণ এই মঞ্চে যে বাইরের যে মঞ্চটা আছে, এখানে যদি অনুষ্ঠান করতে আমরা চাই তাহলে অনেক শেডের ব্যবস্থা করতে, অনেক খরচের ব্যাপার। তার জন্য উনি যখন বললেন, আমি বললাম ভালো উদ্যোগ, এটাই করুন। আজকে খুব আনন্দের দিন আমাদের খুব অনেক দিনের প্ল্যানিং ছিল যে এরকম একটা মঞ্চ করতে পারলে, কারণ আমাদের ছোট ছোট প্রোগ্রাম লেগেই থাকে। তারপরে কি হয়, আমাদের তো 3টে সেকশন মিলে বেশ কিছু স্টুডেন্ট, ধরেন একটা হেলথ প্রোগ্রাম, যেমন এই গতকালই আমাদের হয়েছে ডেন্টাল একটা চেক আপ প্রোগ্রাম। আমাদের এই ছাত্রী, সে ডেন্টাল MBBS পাস করে এসে সে ফ্রি একটা ক্যাম্প করলো। তো এরকম একটা বড় যখন 3টে সেকশনকে নিয়ে প্রোগ্রাম করা হয়, তখন আমাদের খুব অসুবিধা হয়, বসার জায়গা হয় না। সেইগুলো এখানে আমরা করতে পারবো। বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, সেগুলো তো হবেই, কালচারাল প্রোগ্রাম ছাড়াও। এটা আমাদের বললাম তো, মানে আমাদের প্ল্যানিংটা ছিলই, ওই জন্য দুটো ক্লাস একসঙ্গে এরকম করে করা ছিল। সেইটা যে হলো, ওটাই বললাম, আমাদের প্রাক্তন শিক্ষক হেডমিস্ট্রেস ছিলেন জগদ্ধাত্রী সরকার, তার খুব ইচ্ছে ছিল এরকম একটা করার। তো আমাদের বললাম টাকার জন্য হতে পারেনি, আজকে সেটা হলো। সেটাও হলো প্রাক্তনীদের দেওয়া টাকাতে। ওটা আরও আমাদের গর্বের, কারোর কাছে কিছু বলতে হয়নি, স্বেচ্ছায় এত সুন্দর একটা জিনিস হয়েছে। গার্লস স্কুল এরকম করে এগিয়ে চলুক। আজকে আমাদের পুরস্কার বিতরণীও আজকে করা হবে, মানে এই গত সেশনে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর কালচারাল প্রোগ্রামও করা হয়েছিল, মানে কম্পিটিশন, নাচ, গান, আবৃত্তি, কুইজ, সেখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবাইকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। সরকারি লাগে টাকাতে। হ্যাঁ, মানে ঘরটা তো ছিলই,
কিন্তু বাকি যে কাজ না হয়নি এখনো আমাদের মানে ওয়ারিং টোয়ারিং ওগুলো বাকি আছে, ওগুলো হয়নি, কিন্তু এই কাজটুকু হয়ে গেছে। ওই যে প্রাক্তনীরা এসেছিল তারা আমাদেরকে স্কুলকে কিছু গিফট করতে চেয়েছিল, ওরা অনেক জিনিসও দিয়ে গেছে, আলমারি মানে আমরা বলিনি, নিজেরাই ভেবে যে এখানে স্ট্যান্ড ফ্যান এরকম অনেক জিনিস দিয়ে গেছে এক একটা ব্যাচ ধরে। আর এবার কেউ আর বুঝতে পারেনি কি দেবো, তখন ওরা জোর করেই মানে আমাদেরকে টাকা দিয়ে গেছিল যে ম্যাডাম আপনার স্কুলের প্রয়োজনে করো। সেই টাকাগুলো অনেক ব্যাচের টাকাগুলোকে একত্রিত করে লাখখানেক টাকা।